উপস্থিত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং উপস্থিত মঞ্চে শ্রী অনুরাগজি ডিজিপি এবং এখানে এমিনেন্ট জার্নালিস্ট শ্রী শ্রুতরঞ্জন খিসাজি, শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য ডাইরেক্টর আইসিআই, উনিও ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে অফ দ্য ডায়াস আমাদের সামনে যারা চেয়ারম্যান থেকে শুরু করে পাবলিক সেক্টরস আন্ডারটেকিংসের যারা যারা রিপ্রেজেন্টেটিভরা এখানে উপস্থিত, এমিনেন্ট পার্সোনালিটিস এবং ডিস্টিংগুইশড গেস্টস এবং বিভিন্ন দপ্তরের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত এবং আদার ডিগনিটারিজ আমার সামনে যারা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে আমাদের কথা শোনার জন্য আজকের যে সংবিধান হত্যা দিবস আমরা পালন করছি, এর জন্য আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও ধন্যবাদ পুনরায় আমি জানাচ্ছি। 5th লোকসভা ইলেকশন যখন স্বাধীনোত্তর ভারতবর্ষের হয় 1 এবং 10 মার্চ 1971, সেখানে রায়বেরেলি থেকে ইন্দিরা গান্ধীজি সেখান থেকে জিতেন এবং ওনার যে নিয়ারেস্ট যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার নাম হচ্ছে রাজনারায়ণ। আমরা সবাই জানি এ বিষয়ে। এই রেজাল্ট বেরোনোর পর রাজনারায়ণজি কোনো অবস্থায় উনি মেনে নিতে পারেননি। উনি চ্যালেঞ্জ জানালেন এলাহাবাদ হাইকোর্টে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম তার রেজাল্ট আমরা সবাই জানি। এখানে একটা বিষয় আমাদের সবার জানা উচিত বা আমাদের জেনে রাখা উচিত, দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুল আরপি অ্যাক্ট of 1951 and section 123 of the RP Act, এখানে কি আছে, যদি কোনো ইলেকশনে কেউ করাপ্ট প্র্যাকটিস যদি করে থাকে আর ওইটা যদি প্রুভ হয় তাহলে কিন্তু এই ইলেকশনের বৈধতা থাকে না এবং সেই আইন অনুসারে অবৈধ বলে ঘোষণা করা যায়। রাজনারায়ণজি অনেকগুলো উনি বলেছেন, অনেকগুলো পয়েন্ট হাইকোর্টের, এলাহাবাদের হাইকোর্টে উনি সেটা সাবমিট করেছিলেন, কিন্তু দুটো যে বিষয় তার উপর ভিত্তি করে যে রায় তৎকালীন সময়ের যিনি জাস্টিস জগমোহনলাল সিনহা উনি দিয়েছিলেন দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে ওনার যে ইলেকশন এজেন্ট একজন গ্যাজেটেড অফিসার ছিল, তার উপর ভিত্তি করে অবৈধ বলে ঘোষণা করেছেন। আরেকটা কি, যে সরকারের যে মেশিনারি সেটাকে ব্যবহার করা হয়েছিল এবং সেই রায়ে 12ই জুন 1975 সেই রায় দেওয়া হয়। তারপরে সমস্যা, এই রায়ের পর উনি সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও আগে তো হাইকোর্টে বলেছে 6 বছর অবধি ওনাকে নির্বাসন দিয়েছেন, রাজনীতি থেকে নির্বাসিত করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছেন যে ঠিক আছে প্রধানমন্ত্রী হিসাবে আপনি থাকতে পারবেন এবং বিচারপতি কৃষ্ণা আয়ার সেই ভার্ডিক্ট উনি দেন, প্রধানমন্ত্রী হিসাবে আপনি থাকতে পারবেন কিন্তু ভোটিং রাইট আপনার থাকবে না। শুধু তাই নয়, উনি বলেছেন যে বেতনও আপনি নিতে পারবেন না, 1 পয়সা আপনি নিতে পারবেন না। তখন এই অবস্থায় 1975 সালে 25শে মে আজকের দিন, সেই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে তৎকালীন রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আলী আহমেদকে বাধ্য করেন ইমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য। এখানে আমাদের সবার আদরণীয় শ্রোতাজি, হি হ্যাজ অলরেডি expressed his ordeals during
হিজ জেল পিরিয়ড, আমরা সবাই জানি। এবং এই যে ভারতের ইতিহাসের যে 21 মাস, 25শে জুন 1975 থেকে 21 মার্চ 1977, আমরা একটু আগে এখানে ভিডিওতে আমরা একটা তথ্যচিত্র আমরা দেখেছি কিভাবে ছেলেরা, ছোট ছোট ছেলেমেয়েরা কিছুই জানে না, বুঝতে পারছে না, তো টিচার কত সুন্দরভাবে, কি অবস্থা, অগণতান্ত্রিক ব্যবস্থা ওই সময় ছিল, কিভাবে কণ্ঠরোধ করে রেখেছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, তার বিষয়ে কি সুন্দরভাবে উনি ওদেরকে বোঝাচ্ছেন। এখানের তো ছোট ছোট ছেলে মেয়ে, তার থেকেও যারা ইয়াং জেনারেশন, তারাও অনেকেই জানে না তখন কি অবস্থা ছিল। আমার মনে আছে ওই সময়ে আমি মধ্যপ্রদেশ থেকে আসছিলাম এবং সেই এলাহাবাদের রেলওয়ে স্টেশনে আমি ছিলাম, সেখানে ইয়াং ম্যান ওই সময় 3 দিন আমার সেখানে আটকে থাকতে হয়েছিল। এবং শুধু তাই নয়, বহু কষ্টে এই ট্রেন ধরে ধরে শেষ পর্যন্ত হাওড়াতে আমরা পৌঁছেছি। আপনারা তখন জানেন যে ফার্নান্ডাসজি তখন মানে উনি শ্রমিকদের দিয়ে রেল স্ট্রাইক করিয়েছিলেন, সেই কারণে রেল স্ট্রাইকের এই সমস্যা ছিল। কোনো রকমে আসলাম, আগরতলায় পৌঁছলাম কোনোভাবে। আমি একটা নাট্য সংস্থার সাথে তখন আমি জড়িত ছিলাম। এখানে এসে আমি যখন দেখলাম যে আমরা যখন নাটক তো মুখস্থ করে বলতে হয়, তো বলে না, এই লাইনটা আপনি করতে পারবেন না, কারণ এটা ডিএম অফিস থেকে, তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত, এবং সেখান থেকে ডিএম সমস্ত দেখবে কোনো জায়গায় কোনো মানে ওই তৎকালীন সরকারের বিরুদ্ধে কোনো কিছু লেখা আছে কিনা, সেগুলো কেটে সিল মেরে তবে এই ডায়লগ আপনার শিখতে হবে। মানে আসল যে নাটকটা সেটা চেঞ্জ হয়ে যেত, মানে একটা বিভীষিকাময় অবস্থা। এখানে শ্রোতারঞ্জনদার মতো এরকম অনেক ব্যক্তি আমি যাদেরকে ব্যক্তিগতভাবেও চিনতাম, একটা আতঙ্কের পরিবেশ ছিল ত্রিপুরাতে, কখন যে কাকে ধরে নিয়ে যাবে। আর মিসা, এখানে আমাদের ডিজি সাহেব বলেছেন যে মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট কীভাবে প্রয়োগ করা হতো, ভয় দেখাতে হতো, পয়সা চাওয়া হতো, এবং পেছনের দরজা দিয়ে যদি পয়সা না দেওয়া হয়, যারা ইভেন ওনাদের দলেরই ব্যক্তিকে মিসাতে আটক করা হয়েছিল তৎকালীন সময়ে। অবর্ণনীয় কাহিনী, কোথায় কি হবে, কখন কে অ্যারেস্ট হবে, বহু লোক ত্রিপুরা ছেড়ে পালিয়ে কলকাতায় পর্যন্ত চলে গেছে। এই ইমার্জেন্সি, আজকের যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস ধূলিসাৎ করেছিল তৎকালীন সময়ে। আর যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে সিপিএম মানেই ইমার্জেন্সি, উনি যে বলেছেন সত্যিকারের অর্থেই বলেছেন। 35 বছর আমরা ব্যক্তিগতভাবেও আমরা এফেক্টেড ছিলাম, আমাদের সাধারণ মানুষও এফেক্টেড ছিল। খালি বলতো যে ভালো ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সংজ্ঞাটা কি জিজ্ঞেস করেছিলাম, আমার এক সার্জেন্ট ডাক্তারবাবু ছিল আমার পাশে বসা, প্রায়ই বলেন যে ভালো মানুষ হতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না। তো ভালো মানুষের অর্থ হচ্ছে ওনাদের দলের নাম লেখালেই ভালো মানুষ হওয়া যাবে, আদারওয়াইজ ভালো মানুষ হওয়া যায় না। এই হচ্ছে তৎকালীন সময়ে ওদের কাহিনী। সুকুমার বাবুর সময় তো কথাই বললাম আপনাদেরকে, কংগ্রেসের পিরিয়ড আমরা কি দেখলাম, কি অবস্থা ছিল। আর জোট আমলের 5 বছর আমরা দেখেছি কি অবস্থা, কে কত বেশি খুন করবে তার কম্পিটিশন ছিল। 35 বছরের খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, এই কালচার ওরাও নিয়েছিল। কিন্তু ওরা আর একটু বেশি করাতে মানুষ দেখলো যে এর থেকে কম করে, তারপরে পরবর্তী সময়ে ওনাদেরকে আবার নিয়ে এসছে। এই তো ছিল এই সংস্কৃতির থেকে আমরাও ভাবলাম এটাই বুঝয় জীবন, এইভাবেই বুঝি চলে। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, তখন মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লববাবু তখন এসেছিলেন এখানে, ওনার নেতৃত্বে সরকার হয়েছে। সরকার কি হয় সেটা আমাদের বিজেপির নেতৃত্বাধীন সরকার বুঝিয়েছে যে মানুষের গণতন্ত্র কাকে বলে। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা এখন আমাদের সারা ভারতবর্ষে সেটা বুঝিয়েছেন।
এই গণতন্ত্রের যে কিভাবে রক্ষা করতে হবে তার রক্ষা কবচ আমাদের কনস্টিটিউশন। ডক্টর বি.আর. আম্বেদকরজি বহু ওনার নেতৃত্বে আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিরা ওনারা মিলে বহু কষ্টে এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং আমি বলবো যে পেজের কনস্টিটিউশন সারা পৃথিবীর মধ্যে ভারতের কনস্টিটিউশন। এবং আপনারা নিজেই দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পার্লামেন্টে যখন উনি প্রথম ঢুকেন ষষ্ঠাঙ্গ প্রণাম দিয়ে তারপরে পার্লামেন্টে ঢুকে। আজকে আমরা এর আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি। শুধু তাই নয়, সেখানে গিয়ে আজকেও আমরা দেখি, প্রায়শ উনি দেখি কনস্টিটিউশন ডে উপলক্ষে এই যে কনস্টিটিউশনের যে আমি বলবো আমাদের গ্রন্থ আমি বলবো সেটাকে মাথায় ঠেকে তারপরে কথা বলেন। আর যেটা আমার পূর্বতন বক্তা বলেছেন যে লাল নাকি, আমি দেখিনি কোনোদিন অবশ্য, লাল কনস্টিটিউশন নিয়ে যায়, এটা কি ডুপ্লিকেট কনস্টিটিউশন নাকি আমার জানা নেই। তো এইরকম কনস্টিটিউশনের মানে ধ্বজাধারী আমি বলবো এইসব ব্যক্তি, এবং ওরা ক্রোকোডাইল টিয়ার্সে ফেলে, কমিউনিস্টরাও করে, কংগ্রেসরাও করে। আর আমাদের আজকের এই যে মানে আমরা যে আজকে এই অনুষ্ঠানটা করছি শুধু এখানেই নয়, সারা ভারতবর্ষে হচ্ছে এটা। এবং মেইন যে উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেটা হচ্ছে যে এই গণতন্ত্র রক্ষার সময় যারা যারা অত্যাচারিত হয়েছিল, অনেকে মারাও গেছেন, বা যারা এই কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য প্রতিরোধ করেছেন তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকে কিন্তু আমরা এই 50 বছরের পরেও আমরা সেই আজকের এই দিনটা আমরা পালন করছি, তাদেরকে সম্মান জানানোর জন্য। এর জন্য আমরা শ্রোতাদাকে এখানে এনেছি। আমি বলেছি যে ওনাকে বলতে হবে, কারণ বলার এইসব ঘটনা আমরা শুনলে মানে আমাদের গায়ের কাটা দেওয়ার মতো অবস্থা হয়। আপনারা সবাই জানেন কি দুর্বিষহ অবস্থা ছিল। এখানে বলে আইন নেই, আইন শৃঙ্খলা নেই, প্রায়শ দেখি আর কিছু না, প্রেস কনফারেন্স ডেকে বসবে, ঘরের ভিতরেই বসবে, মানুষের তো অ্যাকসেপ্টেন্স নেই, গণতন্ত্র নেই। আমরা নাকি গতকালই আমি দেখছিলাম হয়তো 2028-এ বিজেপির বিদায়। স্বপ্ন দেখে নাকি, স্বপ্ন দেখে নাকি আমি বুঝতেই পারছি না। আমি দেখে আমি বললাম আমার দুঃখ হয় ওনাদের জন্য। তাও কি ঘরের ভিতর বসে, যান বাইরে গিয়ে এখানে 1 লাখ 2 লাখ লোকের সামনে আপনি বলুন, তাহলে বোঝা যেত না যে মানুষ আপনাদের কথা শুনছে। সাংবাদিকদের কাছে বলে, আর কিছু লোক আছে আমি বলবো ওয়ার্ড অফ ব্যাড মাউথ, ওয়ার্ড অফ ব্যাড মাউথ। আবার আমি যদি আরেকটু সামনে যাই, ব্যাড ওয়ার্ডস অফ ব্যাড মাউথ। যখন যা খুশি, যাকে নিয়ে যা বলার, মানে যেহেতু মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে না, আমি যাতে মানুষের অ্যাট্রাকশন পেতে পারি, কিছু একটা অদ্ভুত একটা কিছু করতে হবে, তবে মানুষ, আমার যে সাংবাদিক বন্ধুরা আছে তারা জানবে এবং আমাদেরকেও জিজ্ঞেস করবে, তাহলেই উনি একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকবে। এই হচ্ছে ওদের রাজনীতি। আমরা ত্রিপুরাতে অদ্ভুত আমরা এই কাহিনী দেখেছি। আমরা ভাগ্যবান যে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো। আমাদের প্রচুর লিডার, বিশেষ করে আরএসএস এবং জনতা পার্টির বহু নেতা কর্মীদের তখন জেলে পুড়িয়ে দিয়েছিল, সাংবাদিকদের জেলে পুড়িয়ে দিয়েছিল, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের রাজীবজি অলরেডি বলেছেন, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং যে বিজনেসম্যান, রাজনীতিবিদ যারা প্রতিবাদ করেছিল তাদেরকে জেলের মধ্যে পুড়িয়ে দিয়েছে এবং বিনা বিচারে। মিসার তো আপনার একটু কাহিনী শুনলেন যে আপনি ইচ্ছে করলো, খুন করলো, আপনি ইমার্জেন্সি যদি থাকে ইউ ক্যানট গো টু দ্য কোর্ট, এমন একটা অবস্থা ছিল। ভাবুন আপনি 21 মাস কি অবস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রেরই জয় হয়েছিল, এটা বুঝতে হবে। এবং গণতন্ত্রের জয় এবং সেটাকে ধারাবাহিকতার সাথে এখনো চলছে। সেটা একমাত্র আরও গণতন্ত্রকে রক্ষা করার যে চিন্তাভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন, আজকে
একটু আগে বলা হয়েছিল যে 3 তালাক প্রথা, আরে আজকে গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়েছেন। কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য যারা মুসলিম বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন উনাদের আইনের মাধ্যমে। এই 3 তালাক প্রথা বাতিল করেছেন। তাহলে কে এই ইনস্টিটিউশনকে বাঁচিয়েছেন? এই কনস্টিটিউশনের মধ্যে 370 ধারা 35-এ এটা আনকনস্টিটিউশনাল ছিল। এই আনকনস্টিটিউশনকে কে বাঁচিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বিলুপ করার কারণে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে, লাদাখে স্বাধীনতা এসছে আমি বলবো, এবং সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। ওরা বলছে যে এখানে এই প্রধানমন্ত্রীজি সংবিধান মানছেন না। প্রায়শ বিভিন্নভাবে ওরা বিভিন্ন জায়গায় ওরা প্রদর্শন করেন। একটু আগে যে ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট, তৎকালীন সময়ে ওনার যে সুপুত্র ইন্দিরা গান্ধীজির যে সুপুত্র, আমরা সবাই জানি যে কিভাবে এই নির্বীজীকরণ, স্টেরিলাইজেশন ধরে ধরে মানুষকে ধরে নির্বীজীকরণ করেছে, স্টেরিলাইজেশন করত। তৎকালীন সময়ে এই কাজের মধ্যে গরিবী হটাও স্লোগানও দিয়েছিল, আর দেখা গেল গরিব হটে গেছে, গরিবী আর হটে না। তো মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সবাই যখন একসাথ হলো, আমাদের পূর্বসূরি জনসংঘ, তারাও এই জনতা গভর্নমেন্টের মধ্যে ছিল। পরবর্তী সময়ে 1980-তে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়, সেটা আরেক কথা। কিন্তু এই যে প্রতিবাদী যে মিছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে ঢেউয়ে আছড়ে পড়েছিল সমস্ত জায়গায়। গান্ধীর দিল্লিতে আমরা দেখেছি জেপির আন্দোলনে কেউ ঠেকানোর উপায় ছিল না তখন। এইসব কারণে এই যে ইমার্জেন্সি ধরে ধরে সবাইকে মানে স্টেরিলাইজেশন থেকে শুরু করে জবরদস্তি কাউকে জেলে পুরে দেওয়া, এগুলো আমরা দেখেছি। সংবাদ মাধ্যমের যেসব সেন্সার করা হতো, কি ছাপবে আগে দেখিয়ে নিয়ে আসতে হবে। যেদিন রাত্রে 25 তারিখ, যখন 25শে জুন 1975-এ যেদিন মিড নাইটে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় উনাকে ডেকে নিয়েছিল দিল্লিতে, উনার সাথে কথা বলে যখন ডিক্লেয়ার করলো ইমার্জেন্সি, এবং তখনই দেখা গেল রাত্রিবেলায়, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে সমস্ত সাংবাদিকদের যে ইলেকট্রিসিটি সেটা কাট করে দিয়েছে, এবং কোনো কিছু ছাপার আগে দেখে নিতে হবে, সেন্সারশিপ শুরু করে দিল। আপনারা ভাবুন কিভাবে কন্ট্রোল করা যায়। এগুলোকে আমাদের যে বর্তমান জেনারেশন তারা জানবে না। এই দিনটাকে আবার আমরা আনবো এখানে, যে মৌলিক স্বাধীনতাগুলো সেইগুলো পর্যন্ত ওই সময়ে কেড়ে নেওয়া হয়েছিল। এবং তার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে হবে। রাজীববাবু সুন্দর বলেছেন যে আসল যে উদ্দেশ্য সেটা হলে মানুষ মরে যাক, কোনো যায় আসে না। কনস্টিটিউশনের আমরা কিছুই মানব না, কিছু যায় আসে না, কিন্তু আমার গদি ঠিক থাকতে হবে। আমার মনে আছে কিসসা কুর্সিকা একটা সিনেমা হয়েছিল তৎকালীন সময়, কিসসা কুর্সিকা, আমি জানি না এটাকে এত সুন্দরভাবে দেখিয়েছিল, আমি নিজে কিন্তু বইটাকে দেখতে পেয়েছিলাম তখন। সেখানে এই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পর্কেই এটাকে পুরো বিষয়টা মানুষ জনসাধারণের কাছে দেখানোর জন্য সেটা করেছিল, এবং সেটাকে মানে তৎকালীন সময়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিসসা কুর্সিকা। তো যেটা রাজীব বলেছেন, কুর্সি ধরে রাখার জন্য এই যে ব্যবস্থা, যে আমি সেদিন অবাক হয়ে গেলাম যে উনার যে সুপুত্র এখন কংগ্রেসের যিনি রাহুলজি সেদিন বলছেন, দিদিমা এটা ভুল করেছেন, ইমার্জেন্সিটা না দিলেও পারতো। আশ্চর্য আমি লাগছে, উনি এখন শিখা কি কারণে বলছেন, দেখলো জনমত তার এগেনস্টে, তো একটা কিছু বলা দরকার। তো তবু আমি বলবো যে উনি অ্যাটলিস্ট মেনে নিলেন যে এটা হওয়াটা ঠিক হয়নি। এবং 1977 সালের 21শে মার্চ শেষ পর্যন্ত যখন জনতার চাপ
ক্রমশ বাড়তে লাগলো, তারপরে কিন্তু এই জরুরি অবস্থার প্রত্যাহার করে নিল। আমার সত্যিই মাঝে মাঝে আমরা দেখি ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি কি বললেন, যে এক দেশে দুটো দেশ কি করে থাকবে, দুটো প্রধান কি করে থাকবে, দুটো নিশান কি করে থাকবে, তাকে প্রতিবাদ করার জন্য পারমিট কেন লাগবে। উনি চলে গেলেন সেই দিল্লি থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে জম্মু বর্ডারে ওনাকে অ্যারেস্ট করা হলো, এবং শেষ পর্যন্ত কিভাবে উনি মারা গেছেন আমরা সবাই জানি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি উনি এসে যে 370 ধারা 35 বিলুপ করার যে কাহিনী, যে লেখা আছে কে তুমি প্রতিবাদ করেছো, এবং সেটা সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এটাকে বলে গণতন্ত্র, এবং প্রকৃত পক্ষে দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয়। আমরা ভাগ্যবান এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। বন্ধুগণ, ওনারা প্রায়ই এখানে বলেন যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। 356 ব্যবহার করে এখানে ওনাদের সময়ে প্রায় 90 বারের মতো এই রাষ্ট্রপতির শাসন এই ভারতবর্ষে করেছে। এগুলো মানুষকে বলতে হবে না? মানুষকে বলতে হবে এগুলো। আমি ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো নিজেরাও জানুন। আমি এখানে আসার সময় আমি লিখেওছিলাম যে ইমার্জেন্সির সময়ের যে সবাই পড়া উচিত, এবং এই বিষয়গুলো নেক্সট টু নেক্সট জেনারেশন আনেওয়ালে দিন সবার কাছে এই বিষয়টা জানানো উচিত। জরুরি অবস্থা তিনটা বিষয়ে হয়। একটা হচ্ছে এক্সটার্নাল প্রবলেম, যদি কেউ অন্য দেশ আক্রমণ করে। আরবার যে ইন্টারনালি যদি রেবেলিয়ান সৃষ্টি হয়, অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে যদি দেখা যায় যে সমস্যা হচ্ছে, তবেই এই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়। এবং 352 ধারা অনুসারে সেটা করা হয়। কিন্তু আমরা কি দেখলাম, এরকম কোনো সিচুয়েশনই ছিল না। শুধু কুর্সিকে রাখার জন্য এই ধারাকে প্রয়োগ করে, অপব্যবহার করে যে কিভাবে শাসন ব্যবস্থা কায়েম করা যায় সেটা আমরা দেখেছি। আরেকটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি, রাজ্য ভিত্তিক যখন বিভিন্ন সময় সমস্যা হয় সেখানে স্টেট ইমার্জেন্সি হয়। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তো এর মধ্যেও যখন 1975 থেকে 77-এ দুবার যাতে তাদের সুবিধা হয়, অনেকবার 1975 সালে 38তম সংশোধন হয়েছে, এবং আমরা 1976 সালেও 42তম সংশোধন হয়েছে, এবং এইগুলো আমাদের সব জানা। আমাদের দেশের মধ্যে 3বার ইমার্জেন্সি হয়েছে। একবার 1962 চায়না যখন আক্রমণ করে, এবং প্রায় 6 বছর সেটা ছিল, কারণ মাঝখানে আবার পাকিস্তানের সাথেও আমাদের যুদ্ধ হয়েছিল। আর 1971-এর সময় যেহেতু পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, আর লাস্ট যেটা হয়েছে, যেটা সবচেয়ে বিতর্কিত মানে ইমার্জেন্সি বলে আমরা আখ্যায়িত করি, সেটা হচ্ছে 1975। আমি বলবো যে আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের কাছ থেকে যাই আপনারা শুনলেন, আপনারা নিজেরাও হয়তো আরও বেশি জানেন। এখন ইন্টারনেটের যুগ, আরও বেশি করে জানবেন। এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং আবার আমি আজকের এই অনুষ্ঠান থেকে যারা ইমার্জেন্সিতে যারা মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যারা ইহলোকে নেই, যারা বলিদান হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। এবারে আমরা সকলে দাঁড়িয়ে আমাদের প্রিয় জাতীয় সঙ্গীতকে